বন্ধুরা, পৃথিবী তোমাকে বলে তুমি যেমন আছো তেমনই থাকো। কিন্তু চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার মতোই থাকে সে কখনো মহান হতে পারে না। সত্য কথা হলো, যদি তুমি নিজেই তোমার জীবন, তোমার অভ্যাস এবং তোমার ফলাফল নিয়ে খুশি না হও, তাহলে তুমি এই পৃথিবীর কাছ থেকে কিভাবে সম্মান আশা করতে পারো? তাই নিজেকে উন্নত করো, নিজেকে উন্নত করো। অন্যথায় মানুষ তোমার সাথে সেই রকম আচরণ করবে যেভাবে তুমি নিজের সাথে আচরণ করো। আমরা সকলেই আমাদের পুরো জীবন কেবল কয়েকটি জিনিসের পিছনে ছুটতে কাটিয়ে দিই: টাকা, ভালোবাসা, সাফল্য এবং সম্মান। কিন্তু সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে কঠিন জিনিস হলো সম্মান। তুমি সম্মান কিনতে পারো না, তুমি তা দাবি করতে পারো না, তুমি কেবল তা অর্জন করতে পারো। আজ আমি সম্মানের 12টি নিয়ম শেয়ার করতে যাচ্ছি। যদি তুমি প্রথম 5টি প্রয়োগ করো, তাহলে প্রথম দিন থেকেই তোমার মূল্য অনুভূত হবে। মানুষ তোমার কথা শুনবে, তোমাকে বুঝবে, তোমার উপস্থিতি লক্ষ্য করবে এবং তোমাকে সম্মানের চোখে দেখতে শুরু করবে। আমাদের সামাজিক জীবনে অনেক সময় আমরা এমন মুহূর্তগুলির মুখোমুখি হই যখন কেউ আমাদের নিয়ে মজা করে, আমাদের উপেক্ষা করে, আমাদের বাধা দেয় অথবা আমাদের প্রাপ্য মনোযোগ দেয় না। আর সবচেয়ে খারাপ দিক হলো যখন এটা আমাদের নিজেদের বন্ধুবান্ধব বা কাছের মানুষদের কাছ থেকে আসে। আমরা যখন কথা বলি তখন কেউ মনোযোগ দেয় না, কিন্তু সেই একই মানুষগুলো অন্যের কথা খুব গুরুত্বের সাথে শোনে। গভীরভাবে আমরা ভাবি, কেন আমাকে এত নিচু কেন করা হয়? এখানেই চাণক্যের একটি শক্তিশালী নীতি কার্যকর হয়। তিনি বলেছিলেন যে সমাজ কখনোই এমন ব্যক্তির মর্যাদাকে উন্নত করে না যে নিজের মর্যাদা বাড়ায় না। এর স্পষ্ট অর্থ হল, সম্মান অর্জিত হয় না, এটি অর্জন করা হয়। এটি অর্জন করার জন্য আমাদের এমন একটি ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আচরণ গড়ে তুলতে হবে যা স্বয়ংক্রিয়ভাবে লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নিতে বাধ্য করবে, তা সে বন্ধুবান্ধব, পরিবার বা সামগ্রিকভাবে সমাজই হোক না কেন। তাই আজ শুরু করা যাক 12টি শক্তিশালী নিয়ম দিয়ে, যা আপনার জীবনকে এতটাই বদলে দেবে যে লোকেরা কেবল আপনার কথা শুনবে না, বরং আপনাকে অনুসরণ করবে, আপনার কথা শুনবে এবং আপনার পক্ষে দাঁড়াবে। প্রথম নিয়ম দিয়ে শুরু করা যাক। প্রথম নিয়ম: আপনি যদি চান যে লোকেরা আপনার কথা শ্রদ্ধার সাথে শুনুক, তাহলে আপনাকে প্রথমে তাদের কথা শ্রদ্ধার সাথে শুনতে হবে। যখন কেউ কথা বলছে, মনোযোগ সহকারে শুনুন, বাধা দিও না, সংশোধন করো না এবং তর্ক বিতর্কে ঝাঁপিয়ে পড়ো না। এই ছোট্ট অভ্যাসটি তাৎক্ষণিকভাবে অন্যদের চোখে আপনাকে পরিণত, দৃঢ় এবং বুদ্ধিমান হিসেবে প্রতিষ্ঠিত করে। যারা মনোযোগ দিয়ে শোনে তাদের মানুষ খুব সম্মান করে। কিন্তু এখানে আরেকটি বড় সত্য: শোনা কেবল আপনার দায়িত্ব নয়। আপনি যদি মনোযোগ দিয়ে শুনছেন, তাহলে আপনার কথা বলার সময় অন্য ব্যক্তিটিও সমান শ্রদ্ধার সাথে আপনার কথা শোনে। যদি অন্য ব্যক্তি বারবার আপনাকে বাধা দেয় অথবা আপনাকে আপনার কথা শেষ করতে না দেয়, তাহলে বুঝতে হবে যে তারা আপনার কথা শোনার জন্য নয়, বরং কেবল তাদের নিজের কণ্ঠস্বর শোনার জন্য। আর এই ধরনের লোকেরা কখনোই আপনার সম্মান বাড়াবে না, বরং ধীরে ধীরে আপনার মূল্য হ্রাস করবে। এই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ আপনার নীরবতাও তাদের চোখে দুর্বলতা হয়ে উঠবে। চাণক্য এই বিষয়ে একটি উল্লেখযোগ্য নীতি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে যে ব্যক্তি শোনে না সে শিখতে পারে না, এবং যে ব্যক্তি শিখতে পারে না সে কখনো স্থায়ী সম্মান অর্জন করতে পারে না। চাণক্য নিজে যখন কারো সাথে আলোচনায় অংশ নিতেন, তখন তিনি প্রথমে তাদের কথা সম্পূর্ণভাবে শুনতেন, সে ব্যক্তি যত ছোটই হোক না কেন। আর যখন তিনি কথা বলতেন, তখন পুরো রাজসভা চুপ করে থাকত, কারণ চাণক্য তার নিজের কথার আগে তার শ্রবণ দক্ষতার মাধ্যমে মানুষের সম্মান অর্জন করেছিলেন। অতএব মনে রাখবেন, যারা শুনতে পারে কেবল তাদেরই কথা শোনা হয়, এবং যারা অন্যদের কথা বলার ক্ষমতাকে সম্মান করে তারা নিজেরাই সম্মান অর্জন করে। তাই প্রথম নিয়মটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করুন: মনোযোগ সহকারে শুনুন, কিন্তু কেবল শুনবেন না, নিশ্চিত করুন যে আপনারও শোনা হচ্ছে। যে সম্পর্কে শ্রবণের প্রতি শ্রদ্ধা নেই, সেখানে আপনাকে কখনোই সম্মান করা হবে না। দ্বিতীয় নিয়ম: যখন কেউ আপনাকে অপমান করে, তখন বেশিরভাগ মানুষ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়, রেগে যায়, জোরে সাড়া দেয় অথবা সবচেয়ে খারাপভাবে আত্মরক্ষা করে। এই ধরনের প্রতিক্রিয়া আপনাকে দুর্বল, কথা এবং অযৌক্তিক দেখায়। তুমি যদি চাও যে লোকেরা আপনাকে সম্মান করুক, তাহলে তোমার মনে রাখতে হবে যে কোনো মানুষের বিশেষ কিছুই নেই যা আপনার কেউ উপেক্ষা করতে পারে
অথবা তাদের খারাপ কারণ আপনার অপমান করতে পারে। বন্ধুরা, পৃথিবী তোমাকে বলে তুমি যেমন আছো তেমনই থাকো, কিন্তু চাণক্য বলেছেন যে ব্যক্তি তার মতোই থাকে সে কখনো মহান হতে পারে না। সত্য কথা হলো, যদি তুমি নিজেই তোমার জীবন, তোমার অভ্যাস এবং তোমার ফলাফল নিয়ে খুশি না হও, তাহলে তুমি এই পৃথিবীর কাছ থেকে কিভাবে সম্মান আশা করতে পারো? তাই নিজেকে উন্নত করো, নিজেকে উন্নত করো, অন্যথায় মানুষ তোমার সাথে সেই রকম আচরণ করবে যেভাবে তুমি নিজের সাথে আচরণ করো। আমরা সকলেই আমাদের পুরো জীবন কেবল কয়েকটি জিনিসের পিছনে ছুটতে কাটিয়ে দিই: টাকা, ভালোবাসা, সাফল্য এবং সম্মান। কিন্তু সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে কঠিন জিনিস হলো সম্মান। তুমি সম্মান কিনতে পারো না, তুমি তা দাবি করতে পারো না, তুমি কেবল তা অর্জন করতে পারো। আজ আমি সম্মানের 12টি নিয়ম শেয়ার করতে যাচ্ছি। যদি তুমি প্রথম 5টি প্রয়োগ করো, তাহলে প্রথম দিন থেকেই তোমার মূল্য অনুভূত হবে। মানুষ তোমার কথা শুনবে, তোমাকে বুঝবে, তোমার উপস্থিতি লক্ষ্য করবে এবং তোমাকে সম্মানের চোখে দেখতে শুরু করবে। আমাদের সামাজিক জীবনে অনেক সময় আমরা এমন মুহূর্তগুলির মুখোমুখি হই যখন কেউ আমাদের নিয়ে মজা করে, আমাদের উপেক্ষা করে, আমাদের বাধা দেয় অথবা আমাদের প্রাপ্য মনোযোগ দেয় না। আর সবচেয়ে খারাপ দিক হলো যখন এটা আমাদের নিজেদের বন্ধুবান্ধব বা কাছের মানুষদের কাছ থেকে আসে। আমরা যখন কথা বলি তখন কেউ মনোযোগ দেয় না, কিন্তু সেই একই মানুষগুলো অন্যের কথা খুব গুরুত্বের সাথে শোনে। গভীরভাবে আমরা ভাবি, কেন আমাকে এত নিচু কেন করা হয়? এখানেই চাণক্যের একটি শক্তিশালী নীতি কার্যকর হয়। তিনি বলেছিলেন যে সমাজ কখনোই এমন ব্যক্তির মর্যাদাকে উন্নত করে না যে নিজের মর্যাদা বাড়ায় না। এর স্পষ্ট অর্থ হল, সম্মান অর্জিত করা হয় না, এটি অর্জন করা হয়। এটি অর্জন করার জন্য আমাদের এমন একটি ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আচরণ গড়ে তুলতে হবে যা স্বয়ংক্রিয়ভাবে লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নিতে বাধ্য করবে, তা সে বন্ধুবান্ধব, পরিবার বা সামগ্রিকভাবে সমাজই হোক না কেন। তাই আজ শুরু করা যাক 12টি শক্তিশালী নিয়ম দিয়ে, যা আপনার জীবনকে এতটাই বদলে দেবে যে লোকেরা কেবল আপনার কথা শুনবে না, বরং আপনাকে অনুসরণ করবে, আপনার কথা শুনবে এবং আপনার পক্ষে দাঁড়াবে। প্রথম নিয়ম দিয়ে শুরু করা যাক। প্রথম নিয়ম: আপনি যদি চান যে লোকেরা আপনার কথা শ্রদ্ধার সাথে শুনুক, তাহলে আপনাকে প্রথমে তাদের কথা শ্রদ্ধার সাথে শুনতে হবে। যখন কেউ কথা বলছে, মনোযোগ সহকারে শুনুন। বাধা দিও না, সংশোধন করো না এবং তর্ক বিতর্কে ঝাঁপিয়ে পড়ো না। এই ছোট্ট অভ্যাসটি তাৎক্ষণিকভাবে অন্যদের চোখে আপনাকে পরিণত, দৃঢ় এবং বুদ্ধিমান হিসেবে প্রতিষ্ঠিত করে। যারা মনোযোগ দিয়ে শোনে তাদের মানুষ খুব সম্মান করে। কিন্তু এখানে আরেকটি বড় সত্য: শোনা কেবল আপনার দায়িত্ব নয়। আপনি যদি মনোযোগ দিয়ে শুনছেন, তাহলে আপনার কথা বলার সময় অন্য ব্যক্তিটিও সমান শ্রদ্ধার সাথে আপনার কথা শোনে। যদি অন্য ব্যক্তি বারবার আপনাকে বাধা দেয় অথবা আপনাকে আপনার কথা শেষ করতে না দেয়, তাহলে বুঝতে হবে যে তারা আপনার কথা শোনার জন্য নয়, বরং কেবল তাদের নিজের কণ্ঠস্বর শোনার জন্য। আর এই ধরনের লোকেরা কখনোই আপনার সম্মান বাড়াবে না, বরং ধীরে ধীরে আপনার মূল্য হ্রাস করবে। এই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ আপনার নীরবতাও তাদের চোখে দুর্বলতা হয়ে উঠবে। চাণক্য এই বিষয়ে একটি উল্লেখযোগ্য নীতি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি শোনে না সে শিখতে পারে না, এবং যে ব্যক্তি শিখতে পারে না সে কখনো স্থায়ী সম্মান অর্জন করতে পারে না। চাণক্য নিজে যখন কারোর সাথে আলোচনায় অংশ নিতেন, তখন তিনি প্রথমে তাদের কথা সম্পূর্ণভাবে শুনতেন, সে ব্যক্তি যত ছোটই হোক না কেন। আর যখন তিনি কথা বলতেন, তখন পুরো তার উপস্থিতি শৃঙ্খলা শেখায়। মনে রাখবেন, মানুষ প্রথমে তোমার শরীরের ভাষা দেখে এবং তারপর তোমার কথা শুনে। যদি তোমার ভঙ্গি দৃঢ় হয়, তাহলে তোমার উপস্থিতি নিজেই তোমাকে সম্মান এনে দেয়। চতুর্থ নিয়ম: যখনই তুমি ভিড় দেখে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করে অথবা কোনো দলে কথা বলে নার্ভাস বোধ করো, তখন সবসময় একটা কথা মনে রেখো: পৃথিবীর সকল মানুষই ঠিক তোমার মতোই মানুষ। তাদেরও দুটি চোখ, দুটি কান, একটি মস্তিষ্ক এবং একটি স্পন্দিত হৃদয় আছে। তারাও প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, তারাও সংগ্রাম করে, তারাও ভুল করে, তারাও ক্লান্ত হয় এবং হ্যাঁ, তারাও টয়লেটে যায়। দেশটি 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রতিদিন আমাদের মনের স্বাধীনতার কথা মনে করিয়ে দিতে হবে। যদি আপনি নিজেকে নিকৃষ্ট মনে করেন, তাহলে অন্য ব্যক্তিও আপনাকে নিকৃষ্ট মনে করবে। কিন্তু যদি আপনি মনে করেন যে তারাও মানুষ, আমিও মানুষ, যদি তাদের সাহস থাকে তাহলে আমারও সাহস থাকে, তাহলে আপনার আত্মবিশ্বাস সেই মুহূর্তেই বৃদ্ধি পাবে।
এই পৃথিবীতে যারা সম্মান পেয়েছে তারা প্রথমে তাদের নিজের হৃদয়ে নিজেকে সম্মান করেছে। চাণক্য এই কথাটি শিখিয়েছিলেন। একবার একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, রাজা এবং সাম্রাজ্যের মধ্যে আপনি কিভাবে এত নির্ভীক থাকেন? আপনি কি ভয় পান না? চাণক্য হেসে বললেন, যখন আমি অন্য ব্যক্তিকে মানুষ হিসাবে দেখি তখন তাদের মুকুট এবং সিংহাসন আমার আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে না। চাণক্য বলতেন যে ভয় সর্বদা তাদের প্রভাবিত করে যারা অন্যদের নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। যে বোঝে যে অন্য ব্যক্তি একই মাটি দিয়ে তৈরি, সে কাউকে ভয় পায় না। এই চিন্তাই চাণক্যকে বিশ্বের শ্রেষ্ঠ রাজাদের মুখেও দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করেছিল। তাই মনে রাখবেন, আত্মবিশ্বাস জাদু নয়, এটি কেবল একটি চিন্তা, একটি অনুভূতি যা আপনার মনে প্রবেশ করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বকে বদলে দেয়। পঞ্চম নিয়ম, আপনি যদি চান যে পৃথিবী আপনাকে সম্মান করুক, তাহলে আপনাকে প্রথমে আপনার আত্মবিশ্বাসে বিনিয়োগ করতে হবে। এবং আত্মবিশ্বাস তৈরির সবচেয়ে সহজ উপায় হল ভালো পোশাক পরা। এটি কেবল চেহারা সম্পর্কে নয়, এটি বিশ্বের চোখে এবং আপনার নিজের মনে আপনার তৈরি করা চিত্র সম্পর্কে। নিজেই দেখুন, যখন আপনি ঢিলেঢালা, বিবরণ বা সস্তা পোশাক পরেন তখন আপনি ভিতরে কিছুটা দুর্বল বোধ করেন। কিন্তু যখন আপনি মানসম্মত, সুসজ্জিত এবং সুন্দর পোশাক পরেন তখন আপনার আত্মবিশ্বাস পরবর্তী স্তরে উঠে যায়। এমনকি আপনি ভিন্ন স্টাইলে হাঁটেন। কিন্তু অনেকেই এখানে একটি বড় ভুল করেন। টাকা বাঁচানোর চেষ্টায় তারা 4 বা 5টি নিম্নমানের পোশাক কেনে। যখন একই অর্থ একটি ভালো, উচ্চমানের পোশাকে বিনিয়োগ করা হয়েছিল, তখন এটি আপনার ব্যক্তিত্বকে বদলে দিতে পারে। মনে রাখবেন, 2000 টাকায় 5টা শার্ট কিনবেন না, 2000 টাকায় একটি শার্ট কিনুন যা আপনাকে 5 মাস ধরে আত্মবিশ্বাসী রাখবে। পোশাকগুলি দীর্ঘস্থায়ী হওয়া উচিত এবং তাদের ঔজ্জ্বল্য ধরে রাখা উচিত। উপাদানটি ভালো হওয়া উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এগুলি পরে আনন্দিত বোধ করবেন। এই ধরনের পোশাকে বিনিয়োগ করলে আপনি প্রতিদিন মানসিক এবং সামাজিকভাবে উপকৃত হন। আপনি 4 জোড়া উন্নতমানের পোশাক পরতে পারেন, তবে এই 4টি পোশাকের প্রতিটি আপনার মর্যাদা এবং উপস্থিতি প্রতিফলিত করে। চাণক্য এই বিষয়ে একটি গভীর নীতি ভাগ করে নেন। তিনি বলেছিলেন যে একজন ব্যক্তির পোশাক তার মনের আয়না। যারা সম্মান দেয় তারাই কেবল সম্মানের যোগ্য। চাণক্য নিজে খুব সরল জীবনযাপন করতেন, তবে যখন তিনি রাজ দরবারে বা গুরুত্বপূর্ণ সভায় যেতেন তিনি সর্বদা পরিষ্কার এবং পরিপাটি পোশাক পরতেন। তিনি একবার বলেছিলেন যে তিনি রাজা, মন্ত্রী বা পণ্ডিত যাই হন না কেন, যদি তিনি এলোমেলো অবস্থায় সমাবেশে প্রবেশ করেন তবে তার অর্ধেক সম্মান দরজায় হারিয়ে যাবে। তাই তিনি সর্বদা তার শিষ্যদের শিখাতেন যে পোশাকগুলি ব্যয়বহুল হওয়া উচিত নয়, তবে সেগুলি পরিষ্কার, টেকসই এবং আপনার ব্যক্তিত্বের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। মনে রাখবেন, পোশাক দ্বারা ব্যক্তিত্ব তৈরি হয় না, বরং পোশাক দ্রুত আপনার ব্যক্তিত্বকে বিশ্বের কাছে প্রকাশ করে এবং বিশ্ব প্রায়শই কেবল যা দেখে তাই বিশ্বাস করে। ষষ্ঠ নিয়ম, যখনই আপনি কথা বলবেন ধীরে ধীরে কথা বলুন। কথা বলার আগে ভাবুন এবং থেমে কথা বলুন। যতই শক্তিশালী মানুষ দেখা যাক না কেন, তাড়াহুড়ো করে কথা বলা ব্যক্তিদের কণ্ঠস্বরে নার্ভাসনেস এবং অধৈর্যতা স্পষ্টভাবে দেখা যায়। এই ধরনের কণ্ঠস্বর একজন ব্যক্তির ব্যক্তিত্বকে দুর্বল করে দেয়। অন্যদিকে যে ব্যক্তি ধীরে ধীরে কথা বলে সেই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনা যায়, সম্মান করা যায়। যখনই আপনি কারো সাথে কথা বলবেন তখন আপনার মনে কথার পরপর সেন্টেন্সটি থেমে যায়। যারা শান্তভাবে এবং স্বাচ্ছন্দ্যে কথা বলেন তাদের কথার সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের প্রভাব প্রবল। আপনি হয়তো সিনেমায় লক্ষ্য করেছেন যে কিছু চরিত্রের শারীরিক গঠন অসাধারণভাবে শক্তিশালী, তবে যখন তারা কথা বলে তখন তারা এত দ্রুত এবং অস্থিরভাবে কথা বলে যে সমস্ত সম্মান অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে গড়পড়তা শারীরিক গঠনের চরিত্রও আছে, তবে তাদের ধীর, নিয়ন্ত্রিত এবং সময়নিষ্ঠ কথা বলার ধরন এক ভিন্ন স্তরের শ্রদ্ধার দাবি করে। শ্রদ্ধা আসে কণ্ঠস্বরের স্বর থেকে, শরীরের আকার থেকে নয়। চাণক্য এই বিষয়টি গভীরভাবে জোর দিয়েছিলেন। তিনি বলতেন যে মৃদুভাবে বলা একটি সত্য উচ্চস্বরে বলা 100টি মিথ্যার চেয়ে বেশি কার্যকর। চাণক্য এমনকি রাজা এবং মন্ত্রীদের সাথেও খুব শান্ত এবং স্থির সুরে কথা বলতেন। তার কণ্ঠস্বরে এত সংযম ছিল যে পুরো রাজসভা স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যেত এবং তার কথা শুনত। একবার যখন রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সবসময় ধীরে কথা বলেন, তখন চাণক্য উত্তর দিয়েছিলেন যে যারা দ্রুত কথা বলেন তারা ভয় পান, যারা ধীরে কথা বলেন তাদের কথার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তার কাছে ধীরে কথা বলা দুর্বলতার লক্ষণ নয়,
বরং শক্তির প্রতীক ছিল। তাই মনে রাখবেন, আপনি যত ধীরে কথা বলবেন, অন্য ব্যক্তি তত বেশি মনোযোগ সহকারে শুনবে। ধীর কণ্ঠ আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে, অন্যদিকে উচ্চস্বরে ঝাঁকুনিপূর্ণ কণ্ঠ নিরাপত্তাহীনতা প্রকাশ করে। আপনার সম্মান বৃদ্ধি করতে আপনার কণ্ঠে বিরতি তৈরি করুন, থেমে কথা বলুন এবং আপনার কথার উপর গুরুত্ব দিন। এটি আপনার ব্যক্তিত্বকে আলাদা করবে এবং আপনাকে সম্মান দেবে। সপ্তম নিয়ম, আপনার শিল্পে দক্ষতা অর্জন করুন। এত দক্ষ হয়ে উঠুন যে বিশ্ব স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সম্মান করবে। সত্যিকার অর্থে প্রকৃত সম্মান কেবল সেই ব্যক্তি অর্জন করে যার নৈপুণ্যে অতুলনীয়। বিশ্ব তাদের দক্ষতা দেখে মুগ্ধ হয়, বাহ্যিক চেহারা দেখে নয়। বিরাট কোহলি আজ একজন মহান খেলোয়াড়, এমনকি তিনিও শচীন তেন্ডুলকরের সামনে শ্রদ্ধার সাথে মাথা নত করেন, কারণ শচীন তার নৈপুণ্যের শীর্ষে দাঁড়িয়েছিলেন। তার মহত্ব কেবল রেকর্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি এমন একটি স্তরে পৌঁছেছে যা প্রতিটি ক্রিকেটার অর্জনের স্বপ্ন দেখে, সে যে ক্ষেত্রেই অনুসরণ করুক না কেন, ব্যবসা, শিল্প, খেলাধুলা, ফিটনেস, প্রযুক্তি, রান্না বা পড়াশোনা। যদি কোনো ব্যক্তি তার দক্ষতায় এতটাই পারদর্শী হয়ে ওঠে যে সমস্যাগুলি তার সামনে মাথা নত করে, তবে শ্রদ্ধা স্বয়ংক্রিয়ভাবে তাকে অনুসরণ করে। এই ধরনের লোকেরা জনতার অংশ নয়, জনতা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়। চাণক্য আরও স্পষ্টভাবে বলেছিলেন যে শিল্প এবং জ্ঞান এমন সম্পদ যা কেউ চুরি করতে পারে না, এবং এটি সর্বশ্রেষ্ঠ সম্মান নিয়ে আসে। এমনকি তার সময়েও জ্ঞান, দক্ষতা এবং প্রজ্ঞায় যারা অন্যদের চেয়ে এগিয়েছিলেন তাদের সর্বোচ্চ সম্মান দেয়া হতো। চাণক্য নিজে এতটাই বিদ্বান এবং রাজনৈতিক কৌশলের শিল্পে এতটাই পারদর্শী ছিলেন যে মহান রাজারাও হাতজোড় করে তার সামনে দাঁড়িয়েছিলেন। অতএব আপনার মনে একটি লক্ষ্য স্থির করুন, আপনি যে ক্ষেত্রেই বেছে নিন না কেন, একজন মহান নেতা হওয়া। শুধু ভালো হবেন না, সেরা হবেন। শুধু শিখবেন না, বিশেষজ্ঞ হয়ে উঠুন। যখন আপনার শিল্প শক্তিশালী হবে, তখন আপনার কাজ নিজেই কথা বলবে এবং আপনাকে সম্মান চাইতে হবে না, সম্মান আপনার দোরগোড়ায় আসবে। অষ্টম নিয়ম, আপনি যদি পৃথিবীতে অসাধারণ সম্মান চান, তাহলে ধারণাটি গ্রহণ করুন। এই ধারণাটি খুবই সহজ, তবুও এর প্রভাব অসাধারণ। এটি দুটি রেখা নিয়ে গঠিত, একটি উল্লম্ব এবং একটি অনুভূমিক। উল্লম্ব রেখার অর্থ হল একটি একক ক্ষেত্রে এত গভীরভাবে ডুবে যাওয়া যাতে আপনি এতে বিশেষজ্ঞ হয়ে যান। এর অর্থ হল আপনার দক্ষতা এতটাই শক্তিশালী হওয়া উচিত যা লোকেরা আপনাকে একজন গুরু হিসাবে চিনতে পারে। অন্যদিকে অনুভূমিক রেখার অর্থ হল অন্যান্য ক্ষেত্রেও সামান্য জ্ঞান অর্জন করা, মৌলিক দক্ষতা শেখা এবং নিজেকে সামগ্রিকভাবে বিকাশ করা। যখন আপনি এই দুটি রেখা একত্রিত করেন, তখন আপনার ব্যক্তিত্ব একটি আকৃতিতে পরিণত হয়, যার কেন্দ্রে থাকে দক্ষতা এবং অন্যান্য দক্ষতা যা তাকে ঘিরে থাকে একটি সহায়ক ব্যবস্থা হিসেবে। আজকের বিরাট কোহলি এবং MS ধোনির উদাহরণ বিবেচনা করুন। ক্রিকেটে তাদের দক্ষতা অর্থাৎ উল্লম্ব রেখা তাদেরকে বিশ্বব্যাপী আইকন করে তুলেছিল, কিন্তু তারা সেখানেই থেমে থাকেননি। তারা ধীরে ধীরে ইংরেজিতে কথা বলা, যোগাযোগ, ফ্যাশন, শারীরিক ভাষা, ফিটনেস এবং জনসমক্ষে উপস্থিতিতে দক্ষতা অর্জন করেন। ফলশ্রুতিতে মানুষ কেবল তাদের খেলা দ্বারা নয়, বরং তাদের সমগ্র ব্যক্তিত্ব দ্বারা মুগ্ধ হয়। বিরাট কোহলির ক্রিকেট কেবল ক্রিকেট সম্পর্কে নয়, বরং তার কথা বলার ধরন, তার হাঁটার ধরন, তার সাক্ষাৎকার এবং তার আত্মবিশ্বাস, তার ফ্যাশন সেন্স এবং এই সব কিছুই তার খ্যাতি আকাশচুম্বী করেছে। এটাই কনসেপ্টের শক্তি। চাণক্য এই বিষয়টির উপরও জোর দিয়ে বলেন। তিনি বলেন, যে ব্যক্তি একটি শিল্পে দক্ষ এবং অনেক ক্ষেত্রে দক্ষ, সে সমাজের সর্বোচ্চ সম্মানের যোগ্য। চাণক্য নিজে রাজনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান, যুদ্ধ এবং কূটনীতিতে জ্ঞানী ছিলেন, কিন্তু তার প্রকৃত দক্ষতা কৌশল এবং কৌশলের মধ্যে নিহিত ছিল। এই গভীরতা এবং প্রশস্ততা তাকে ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন করে তুলেছিল। তাই মনে রাখবেন, একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য আপনার দক্ষতাকে আরও গভীর করুন এবং আপনার ব্যক্তিত্বকে সম্পূর্ণ করার জন্য অবশিষ্ট দক্ষতাগুলিতে ধীরে ধীরে অগ্রসর হন। যখন এই দুটি জিনিস একত্রিত হয়, তখন আপনার সম্মান কেবল বৃদ্ধি পায় না, বরং আকাশচুম্বী হয়। এটি এমন একটি নিয়ম যা আপনাকে ভিড় থেকে উন্নীত করে, বরং আপনাকে একটি ভিন্ন স্তরে উন্নীত করে। নবম নিয়ম, নিজেকে নিয়ে হাসতে শিখুন। হ্যাঁ, নিজেকে নিয়ে হাসুন। এই গুণটি খুব কম লোকের মধ্যেই থাকে, কিন্তু যাদের কাছে এটি থাকে তাদের সম্মান স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়।
কারণ যখন আপনি নিজের ছোটখাটো ভুল ত্রুটি এবং মজার ঘটনা নিয়ে হাসেন, তখন অন্য ব্যক্তি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে এই ব্যক্তিকে আঘাত করা কঠিন। তাদের নিয়ে মজা করার কি লাভ? সে নিজের কথাই হাসে। এই ধরনের মানুষ অন্যদের ভয় পায়। ঠাট্টা, বিদ্রুপ বা রসিকতা এগুলো ভাঙে না, বরং পরিবেশ হালকা হয়ে যায় এবং এগুলো আমাকে ইতিবাচক করে তোলে। আমি নিজেও একই কাজ করি। যত ভুল বোঝাবুঝি, মজার ভুল এবং অদ্ভুততার ঘটনাগুলো ঘটেছে, আমি নিজেই সেগুলো শেয়ার করতাম এবং সবাইকে হাসাতাম। এটি করার মাধ্যমে আমি নিয়ন্ত্রণ বজায় রাখি এবং অন্য ব্যক্তির রসিকতার অস্ত্র তোমার হাতে যায় না। কারণ তুমি যে রসিকতা করো, তুমি নিজে এটা করতে পারো, অন্য কেউ এর সুবিধা নিতে পারবে না। কিন্তু মনে রাখবে, এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য নয়। নিজেকে নিয়ে ক্রমাগত মজা করলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে। এই নিয়মটি শুধুমাত্র তোমার বিশ্বাসী মানুষদের সাথেই ব্যবহার করো। 2 বা 3 জন ঘনিষ্ঠ বন্ধু, পরিবার অথবা আত্মীয় স্বজন। সেখানে এই কৌশল তোমার সম্মান এবং সম্পর্ক দুটোই শক্তিশালী করবে। চাণক্য আরও বলেছিলেন যে ব্যক্তি তাদের দুর্বলতা মেনে নেয়, সে অন্যদের আক্রমণের বিরুদ্ধে অনাক্রম্য হয়। অর্থাৎ যখন তুমি তোমার ত্রুটিগুলি মেনে নাও এবং সেগুলো দেখে হাসো, তখন কেউ সেগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এই ক্ষমতা তোমাকে মানসিকভাবে শক্তিশালী এবং সামাজিকভাবে সম্মানিত করে তোলে। তাই মনে রাখবে, নিজেকে নিয়ে হাসি কোনো দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের একটি উচ্চ উদাহরণ। এটি বিশ্বকে দেখায় যে তুমি তোমার আবেগ, তোমার ব্যক্তিত্ব এবং তোমার ত্রুটিগুলি নিয়ন্ত্রণে আছো। যারা নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে, তাদের পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে সম্মান করে। এখন আসুন 10ম নিয়মের দিকে এগিয়ে যাই, যা এই নিয়মের ঠিক বিপরীত, কিন্তু ঠিক ততটাই শক্তিশালী। নিয়ম 10: কখনোই তোমার দুর্বলতা কারো কাছে প্রকাশ করো না। আগের নিয়মে আমরা আলোচনা করেছি যে মাঝে মাঝে আপনার কাছের মানুষদের সাথে আপনার নিজের ছোটখাটো ত্রুটিগুলি নিয়ে হাসি ঠাট্টা করা কতটা উপকারী। কিন্তু এই নিয়মটি ঠিক বিপরীত, কারণ এটি সেই দুর্বলতাগুলিকে মোকাবেলা করে যে আপনার প্রকৃত দুর্বলতা, যেগুলি আপনার খ্যাতি এবং আপনার মূল্যের জন্য হুমকিস্বরূপ। এই দুর্বলতাগুলি আপনার আত্মবিশ্বাস বা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। যে কারো সাথে এগুলো ভাগ করে নেওয়া বিপজ্জনক হতে পারে। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন, তোমার দুর্বলতা কাউকে বলো না, কারণ সময় পরিবর্তনের সাথে সাথে সেই দুর্বলতাগুলি তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠতে পারে। এই উক্তিটি যতই সহজ শোনাক না কেন, গভীর। যখন তুমি কাউকে তোমার ব্যক্তিগত দুর্বলতাগুলি বলো, তখন প্রথমে ভালো লাগে, মানুষ বোধগম্য এবং সহানুভূতিশীল বলে মনে হয়। কিন্তু কখন একটি ব্যক্তি পরিবর্তন হবে, কখন সম্পর্ক পরিবর্তন হবে, কখন পরিস্থিতি পরিবর্তন হবে, তা বলা যায় না। এবং যদি সেই একই ব্যক্তি কখনো তোমাকে ছোট করতে চায়, তোমার সুবিধা নিতে চায় বা যে কোনো কারণে তোমার ক্ষতি করতে চায়, তাহলে তারা তোমার নির্দেশিত দুর্বলতাগুলি তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। পৃথিবীতে অনেক মানুষ প্রথমে ভালো দেখায়, কিন্তু সবার হৃদয় পবিত্র থাকে না। কখনো কখনো যখন মানুষ তোমার দুর্বলতাগুলি শুনে, তখন তারা সহানুভূতির পরিবর্তে সুযোগ খোঁজে। তোমার নিজের এটি অনুভব করা উচিত। তারা করবে যখন মানুষ জানে তুমি কোথায় আঘাত করেছ, তখন তারা ঠিক সেখানেই আঘাত করে। এই কারণেই জ্ঞানী, সফল এবং সম্মানিত ব্যক্তিরা তাদের গভীরতম দুর্বলতাগুলি নিজেদের কাছেই রাখেন, অথবা সর্বোত্তমভাবে এমন কারোর সাথে ভাগ করে নেন যিনি বছরের পর বছর ধরে তাদের আনুগত্য এবং বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছেন। তাই মনে রাখবেন, দুর্বলতাগুলি লুকিয়ে রাখা ভয় নয়, এটি প্রজ্ঞা। মজার উপায়ে কিছু মজার জিনিস ভাগ করে নেওয়া আলাদা বিষয়, কিন্তু কখনোই তোমার আসল দুর্বলতা, তোমার আসল ভয়, তোমার ব্যক্তিগত ক্ষত কারো কাছে প্রকাশ করো না। এই পরিপক্কতা তোমার আত্মসম্মান রক্ষা করবে এবং সময়ের সাথে সাথে তা বৃদ্ধি করবে। 11. যানবাহনের নিয়ম। যদি তুমি সম্মান চাও, তাহলে তোমাকে প্রথমে তা দিতে হবে। এই পৃথিবী দান এবং গ্রহণের সহজ কিন্তু শক্তিশালী নিয়মে চলে। যদি তুমি মানুষের কাছ থেকে সম্মান চাও, যদি তুমি তাদের চোখে জায়গা করে নিতে চাও, তাহলে প্রথমে তোমাকে তাদের যা খুঁজছে তা দিতে হবে: সম্মান, বোধগম্যতা এবং গুরুত্ব। যখন তুমি অন্য ব্যক্তির কাছে এটি দেখাও, তুমি তাদের মনে করিয়ে দাও যে তাদের কথা, তাদের অনুভূতি এবং তাদের অস্তিত্ব তোমার কাছে গুরুত্বপূর্ণ, এবং কেবল তখনই তারা একই সম্মান ফিরিয়ে দেয়, এবং কখনো কখনো আরও বেশি। এই একই নীতি আমাদের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তোমাকে যা প্রয়োজন তা দে, জ্ঞান, মূল্যবোধ, বিষয়বস্তু এবং জীবনের শিক্ষা। বিনিময়ে তুমি আমাকে যা আশা করি তা দাও: তোমার ভালোবাসা, তোমার সমর্থন, তোমার লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন এবং তোমার মন্তব্যে প্রতিফলিত প্রকৃত প্রশংসা। দান এবং গ্রহণের এই সুন্দর চক্রটি এই সম্পর্ককে শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য করে তোলে। চাণক্য এই বিষয়টির উপরও জোর দিয়ে বলেন, যারা প্রথমে অন্যদের সম্মান করে তারাই সম্মানের যোগ্য।
তিনি স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি অন্যদের অবজ্ঞা করার জন্য ব্যস্ত থাকে সে কখনো মহান হতে পারে না। যারা অন্যদের সম্মান করে তারাই সমাজে সম্মানিত হয়, কারণ শ্রদ্ধার হৃদয় থেকে আসে এবং হৃদয় তখনই খোলে যখন অন্য ব্যক্তি নম্রতা এবং শ্রদ্ধা দেখায়। তাই মনে রাখবেন, শ্রদ্ধা আয়নার মতো, তুমি যত বেশি দেবে তত বেশি তা ফিরিয়ে দেবে। প্রথমে দাও এবং তারপর দেখো বিশ্ব তোমাকে একই সম্মানের সাথে অভিবাদন জানাবে। দ্বাদশ, বসন্তের নিয়ম, তোমার প্রাপ্যতা হ্রাস করো। এই নিয়মটি এতটাই শক্তিশালী যে এটি ক্ষমতার আইন বইয়ের ৪৫টি আইনের মধ্যে সবচেয়ে কার্যকর কৌশলগুলির মধ্যে তালিকাভুক্ত। পুনরাবৃত্তি করি এবং তালিকাভুক্ত করি বলে, কারণ সম্মান বৃদ্ধির জন্য এর চেয়ে কার্যকরী নিয়ম খুব কমই আছে। যখন আপনি সকলের জন্য সর্বত্র সর্বদা উপলব্ধ থাকেন, তখন লোকেরা আপনার গুরুত্ব অনুভব করা বন্ধ করে দেয়। আপনি তাদের চোখে সাধারণ হয়ে যান। কিন্তু যে মুহূর্তে আপনি আপনার উপলব্ধতা হ্রাস করেন, আপনার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। প্রকৃতির উদাহরণ বিবেচনা করুন। সম্প্রতি টানা ৩০ দিন ধরে মেঘলা ছিল, প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং সূর্যের কোনো চিহ্ন ছিল না। কিন্তু ৩১তম দিনে সূর্য ওঠার সাথে সাথেই পুরো পাড়াটি তাদের ছাদে জড়ো হয়েছিল। লোকেরা রোদ উপভোগ করতে শুরু করেছিল, কাপড় শুকোতে শুরু করেছিল, বাচ্চারা খেলতে খেলতে চিৎকার করতে শুরু করেছিল। প্রত্যেকের মনে হয়েছিল যেন খুব মূল্যবান কিছু ফিরে এসেছে। কেন? কারণ সূর্যের উপলব্ধতা সীমিত ছিল এবং এই সীমিত উপলব্ধতা তার মূল্যকে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করেছিল। এই একই নীতি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তুমি সর্বদা মুক্ত থাকো, সকলের সাথে বসে থাকো, প্রতিটি আহ্বানের জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ থাকো এবং সর্বদা সর্বত্র নিজেকে প্রকাশ করো, তাহলে তোমার উপস্থিতি মানুষের কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে এবং সম্মান কমতে শুরু করে। কিন্তু যখন তুমি সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকো, প্রয়োজনে উপস্থিত হও এবং নিজেকে সকলের কাছে অ্যাক্সেসিবল করে তোলো না, তখন মানুষ তোমার সময়কে মূল্য দিতে শুরু করে। তোমার উপস্থিতি একটি ইভেন্টে পরিণত হয়। মানুষ তোমার জন্য অপেক্ষা করে, আরও বেশি মনোযোগ সহকারে শোনে এবং তোমার উপস্থিতিকে সম্মান করে। চাণক্য আরও জোর দিয়ে বলেন, যে ব্যক্তির উপস্থিতি বিরল তার গভীর প্রভাব থাকে। অন্য কথায়, যে ব্যক্তি সবার সাথে মিশে না, যার সময় এবং উপস্থিতি সীমিত, তাকে সমাজ গুরুত্ব সহকারে নেয়, কারণ বিরলতা সম্মানের জন্ম দেয়। তাই যদি তুমি চাও তোমার সম্মান উড়ে যাক, তাহলে সূর্যের মতো উজ্জ্বল হও, কিন্তু সব সময় দৃশ্যমান থেকো না। তোমার উপলব্ধতা কমিয়ে দাও এবং তুমি দেখতে পাবে যে মানুষ কেবল তোমাকে মনে রাখবে না, বরং তা তোমার এক ঝলকও গুরুত্ব দিতে শুরু করবে। তো বন্ধুরা, আমাদের সম্মানের 12টি নিয়ম, যা অনুসরণ করে তুমি তোমার জীবনে এমন উন্নতি এবং সম্মান অর্জন করতে পারো যা মানুষ কেবল কল্পনাই করে না। যদি এই ভিডিওটি তোমার কাছে একটুও সহায়ক মনে হয়, তাহলে লাইক করো, কারণ তোমার একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে এমন মূল্যবান ভিডিও তৈরি করতে সাহস দেয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, যাতে পরের বার যখন আমি দৃঢ় মানসিকতার উপর একটি ভিডিও আনবো, তখন তুমিই প্রথম নোটিফিকেশন পাবে। মন্তব্যে আমাকে বলো কোন নিয়মটি তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে।